জেলা শহরগুলোতে দেখবেন বেশি দূর যাওয়া লাগবে না, আপনি পঞ্চগড়েও কিছু দেখবেন, ঠাকুরগাঁতে আরও অনেক বেশি দেখবেন। ইভেন আপনি যত সামনের দিকে যাবেন গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে, আপনি মেট্রোপলিটনে কিংবা ঢাকায় যাবেন, গাজীপুরে, নারায়ণগঞ্জে, এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নামে মামলা হবে, বিচার হবে, দৃশ্যমান শাস্তি হবে, কিন্তু আমরা কখনো এটা চাই না যে একজন নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে। কোনো একজন মানুষ যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, সে যদি কোনোদিন অন্যায় না করে, অপকর্ম না করে, ক্ষমতার অপব্যবহার না করে, তাহলে তার নামে মিথ্যা মামলা কেন হবে? যদি হয় তাহলে যারা করছে তার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আওয়ামী লীগ তো সেম কাজ বিএনপির সাথে করেছিল, জামাতের সাথে করেছিল, তাহলে আজকে তো আওয়ামী লীগ এগুলো করছে না, অন্য দলের কেউ করছে, তাহলে যারা করছে তারাও তো আওয়ামী লীগের মতো একই কাজ করছে। আজকে মামলা একটা সাজানো হয়, সাজানোর পূর্বে একটা চক্র তৈরি হয় 5-10 জনের, ওই চক্রটা মিলে একটা লিস্ট করে, ওই লিস্টের লোকগুলোকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার নামটা দেওয়ার পরিকল্পনা চলতেছে, যদি চান যে না দেই তাহলে 2 লাখ টাকা দেন, 5 লাখ টাকা দেন। একটা ব্যবসা গেল, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, মামলায় নামটা দিয়ে দেয়, দিয়ে এরপরে ফোন দেয় যে মামলায় নামটা আমরা কাটাবো, এফআইআর করার আগে কাটানোর জন্য আপনি 2 লাখ দেন, 5 লাখ দেন, 10 লাখ দেন। এরপর আরেক ধাপে নেয়, এরপরে মামলা হয়ে যায়। মামলা যখন কোর্টে চলে যায়, গুরুত্বপূর্ণ কাজ কারবার ওই প্রসেসিংয়ের শুনানিতে যায়, তখন আরেক ধাপে টাকা নেওয়া হয়। এই মামলা বাণিজ্য কিন্তু সরাসরি রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে, একদম তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ের বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে, তাদেরকে টার্গেট করে তাদের নাম দেওয়া হয়। কেন? তাদেরকে বলা হয় তাদেরকে শেল্টার দিবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শেল্টার দিবে, এর বিনিময়ে তাদের কাছে টাকা নেওয়া হয়, চাঁদা। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার এই মামলা বাণিজ্য চলছে, চাঁদার বাণিজ্য চলছে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেকে এটাও বলছে যে আওয়ামী লীগের সময়ে তাদেরকে যে চাঁদাটা দিতে হতো, এখন কিছু নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আরও বেশি জ্বালাচ্ছে। সোজা বাংলা কথায় হচ্ছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তাদেরকে এর দায়ভারগুলো নিতে হবে। এই দায়ভার অনেক বলেছি আমরা যে সময় হচ্ছে, সব কিছু স্থিতিশীল হচ্ছে, একটু সময় লাগবে, কিন্তু এখন তাদেরকে স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে। তারা কাদের দিকে তাকিয়ে অ্যাকশন নিচ্ছে না, যে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, কার কাছে পাওয়ার যাবে, কার কাছে যাবে না, কার কাছে জনবল বেশি, কার কাছে জনবল কম, এগুলো করে যদি তারা ছাড় দেয় তাহলে তো ঘুরে ফিরে আগের অবস্থায় হইলো, লাভটা কি হইলো? তো আমরা একদম আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, ও এটার আরেকটা লেয়ার হচ্ছে, সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের দোষর, যারা অন্যায় করেছে, অপকর্ম করেছে, তাদেরকে আবার শেল্টার দিয়ে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। এমন অনেক উদাহরণ আছে যে আওয়ামী লীগের বড় একজন নেতা সরাসরি অন্য আরেকটা বড় রাজনৈতিক দলের নেতার তত্ত্বাবধানে তাদের বাড়িতে থাকছে, কিংবা তাদের তত্ত্বাবধানে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। সে ডিসিএসপিকে বলে দিয়েছে, সে ওসি ইউএনওকে বলে দিয়েছে যে এইখানে এ আছে, এখানে যেন কেউ না যায়। এইভাবে বিভিন্ন কালপ্রিট এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আবার নিরপরাধ মানুষকে মামলা বাণিজ্যে হয়রানি করা হচ্ছে। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাই, এটার বিরুদ্ধে যদি আপনারা সরাসরি অ্যাকশন না নেন, এই যে জনমত, এই যে শহীদ পরিবার, আহত যোদ্ধা, অভ্যুত্থানের ছাত্র জনতা, তারা যে আপনাদেরকে যেই জায়গায় নিয়েছে, তারা সরাসরি আপনাদের ওই জায়গার বিরোধিতা করতে আর বিন্দুমাত্র দ্বিধা করবে না। তো আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা অতি দ্রুত রাজনৈতিক দল না দেখে, কার পোস্ট কি, কোন দলের, এসব না দেখে কালপ্রিটদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি না নেন তাহলে বাংলাদেশের জনমত এখন যেমন আপনাদের দিকে যায়, এই জনমত পাল্টাতে বেশি সময় লাগবে না। পার্শ্ববর্তী দেশ, তার পাশে পাকিস্তান, এই দুইটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায়, সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হলো বাংলাদেশ। আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগুক। তার উপরন্তু এই দুইটি দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ, এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মাঝে আমরা দাঁড়াতে দেখেছি। আমরা উপমহাদেশের রাইভালরি যখন চিন্তা করি, ইভেন ক্রিকেট ম্যাচের ক্ষেত্রেও আমরা দেখি যে এই দুইটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যায়। তো এই জায়গায় আবার আপনারা দেখবেন যে ভারতে
ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই। তো সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক। তাদের সাথে শুধু আমাদের বাণিজ্যিক আন্তর্দেশীয় সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি পরিবেশটাও তো গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এর আগে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বলি, বিভিন্ন আন্তর্দেশীয় যুদ্ধ বলি যেখানে হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর প্রভাব পড়েছে। তো আমরা চাই এটি যেন না হয়। তারা তাদের জায়গা থেকে ধর্মীয় উস্কানিকে যেন ব্যবহার না করে। হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে। আবার আমরা যখন পেহেলগামে হামলাটা দেখি, কোনো রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে যে পাকিস্তানের এই পাকিস্তান দায়ী, পাকিস্তানের এই অংশটা দায়ী, আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে কিংবা এরকম অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ সহ উপস্থাপন করতে পারে, ওই অনুযায়ী বিচারের আওতায় আসবে। কিন্তু পৃথিবীতে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, নিজেরা প্ল্যান করে ঘটিয়ে দেওয়া হয়, এরপরে দায় চাপানো হয়, এমনভাবে ঘটানো হয় যেন ওই দেশ, ওই সংস্থা, ওই গোষ্ঠীর উপর দায় চাপানো যায়। তো এই ঘটনাগুলো ঘটিয়ে যদি এরকম কোনো কিছু চিন্তা করা হয়, অস্থিতিশীল পরিবেশের চিন্তা করা হয়, এটা আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে সমর্থন করবো না। এবং এই ক্ষেত্রে বরং আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো, আমরা যারা একসাথে অভ্যুত্থানে লড়াই করেছি, তারা যেন এই বিষয়ে জাতীয় ঐক্যটি সবসময় ধরে রাখে। কারণ দেশ যদি থাকে আমরা থাকবো, দেশ স্থিতিশীল থাকলে আমরা স্থিতিশীল থাকবো। তো দেশ ঠিক থাকা গুরুত্বপূর্ণ। এই জায়গায় এনসিপির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে, আমাদের যে বর্তমানে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো